ডিয়ার স্টুডেন্ট, আসসালামু আলাইকুম। আমরা আজকে ক্লাসের যে টপিকসটা সিলেক্ট করেছি সেই টপিকসটি হচ্ছে মার্জার বা অ্যামালগামেশন। বেসিক্যালি কোম্পানি অ্যাক্টের 228 এবং 229 সেকশনে এই সংশ্লিষ্ট বিধানাবলী আলোচনা করা আছে। তো এ পর্যায়ে আমি প্রথমে এই টোটাল মার্জার এবং অ্যাকুইজিশন বা অ্যামালগামেশনের যে প্রসেসগুলো আছে আমি দুটি ভাগে ভাগ করতে চাচ্ছি। প্রথম অংশে শুধু আমরা আলোচনা করব হোয়াট ইজ মার্জার, হোয়াট ইজ অ্যামালগামেশন এবং কি জেনারেল পারপাস ডিসকাশন, এবং সেকেন্ড অংশ যেটাতে আমরা আলাপ করব হচ্ছে কোম্পানি আইন অনুযায়ী অন্য অন্য নিয়মগুলো আমরা আলাপ করব। তো প্রথমেই ডিয়ার স্টুডেন্টস এবং সুধী দর্শক, হোয়াট ইজ মার্জার আমরা বলেছি। তো আপনাদেরকে কিছুক্ষণ আগেই আমি আলাপ করলাম যে আসলে সারা পৃথিবীতে বিজনেসকে এক্সপানশন করার জন্য বিজনেসকে অনেকগুলো কারণেই অ্যাকুইজিশন হয়। নর্মালি অ্যাকুইজিশন হতে পারে, হয়তো আমরা দেখেছি একটা উদাহরণ হিসাবে যে একসময় স্টার স্পোর্টস এবং ESPN দুটি ডিফারেন্ট টেলিভিশন এন্টারটেইনমেন্ট চ্যানেল ছিল। পরবর্তীকালে আমরা দেখেছি যে এই একটি কোম্পানি আর একটা কোম্পানিকে অ্যাকুইজিশন করেছে। এর বাইরে আমরা বাংলাদেশের ক্ষেত্রেও দুটি রিসেন্ট অ্যাকুইজিশন দেখেছি। একটি দেখেছি যে লাফার্স হোলসিমকে অ্যাকুইজিশন করেছে, আর একটা দেখেছি আমরা যে রবি অর্থাৎ যেটা আজিয়েটা গ্রুপ, ওরা অ্যাকুইজিশন করেছে হচ্ছে এয়ারটেলকে। সো এই দুটি ক্ষেত্রে অ্যাকুইজিশন কিন্তু হতে পারে। অ্যাকুইজিশন হতে পারে, আমরা দেখেছি যে নর্মালি যে কোনো কোম্পানি অন্য কোম্পানির 5%, 1% শেয়ার অ্যাকুইজিশন করতেই পারে। এক্ষেত্রে আসলে কোনো অ্যাকাউন্টিং ট্রিটমেন্ট অথবা সেক্রেটারিয়াল এন্ড থেকেও তেমন কিছু করার থাকে না। এরপরে যদি অ্যাকুইজিশনটা মোর দেন 20% হয় সাধারণত, তখন আমরা ইন্টারন্যাশনাল অ্যাকাউন্টিং স্ট্যান্ডার্ড হচ্ছে 28 অনুযায়ী আমাদের রিপোর্টিংয়ে আমরা দেখেছি যে তখন এটাকে বলি হচ্ছে আমরা যে অ্যাসোসিয়েট কোম্পানি হয়ে যায়। অর্থাৎ যদি রবি এয়ারটেলের মোর দেন 20% বাট লেস দেন 50% শেয়ার ওন করতো, তাহলে আমরা এটাকে বলতাম হচ্ছে যে এয়ারটেল হচ্ছে অ্যাসোসিয়েট কোম্পানি অফ রবি। বাট পরবর্তীকালে আমরা আরেকটা জিনিস দেখেছি যে যখন মোর দেন 50% হয়ে যায়, যখন মোর দেন 50% হয়ে যায় তখন এটাকে আমরা অ্যাকুইজিশনটাকে বলে থাকি যে তখন রিলেশনশিপ হয়ে যায় প্যারেন্ট এবং সাবসিডিয়ারি। এবং সেক্ষেত্রে যদি দুটি কোম্পানি আলাদাভাবে তাদের লিগ্যাল এন্টিটি কন্টিনিউ করতে চায়, তখন আমরা বছর শেষে একটা কনসলিডেটেড ফাইন্যান্সিয়াল স্টেটমেন্ট করার প্রয়োজনীয়তা ম্যান্ডেটরি, যদি এটা লিস্টেড কোম্পানি হয় অথবা সাবসিডিয়ারি অফ এ লিস্টেড কোম্পানি হয়ে থাকে। আদারওয়াইজ যদি দুটি কোম্পানি ডিসিশন নেয় যে আমরা অ্যাকুইজিশন হয়েছে, এখন আমরা দুটি কোম্পানিকে মার্জ করে দিব, ওয়ান্স ইট ইজ পারমিটেড বাই দ্য কোর্ট অ্যাজ ওয়েল অ্যাজ RJSC এবং আদার রেগুলেটর, তখন কিন্তু আর সেপারেট ফাইন্যান্সিয়াল স্টেটমেন্ট অথবা সেপারেট ফাইন্যান্সিয়াল স্টেটমেন্ট এবং কনসলিডেট করার প্রয়োজন হয় না, বিকজ ইট ইজ এ নিউ লিগাল এন্টিটি। আমি উদাহরণ হিসেবে আপনাদেরকে এখানে একটু মানে একে দেখিয়েছিলাম যে সাধারণত আমরা দেখি যে এ কোম্পানি বি কোম্পানির 100% শেয়ার ওন করে অ্যাকুইজিশন করে পরবর্তীকালে দুজনেরই লিগ্যাল সত্তা বা লিগ্যাল এন্টিটিকে পরিহার করে নতুন একটা লিগ্যাল এন্টিটি সি তৈরি করতে পারে। সিমিলারলি আমরা দেখেছি যে এ কোম্পানি বি কোম্পানির 100% শেয়ার হোল্ড করে বি কোম্পানির লিগ্যাল এন্টিটি ডিসলভ করে এ কোম্পানিতে একীভূত হতে পারে। সেক্ষেত্রে আমরা একে বলেছি ট্রান্সফারি কোম্পানি আর বি কে বলেছি ট্রান্সফারার কোম্পানি। আর যেটি বলেছি সেটি হচ্ছে এ 100% বি কে অ্যাকুইজিশন করেছে, বাট তারা কিন্তু দুটি সেপারেট লিগ্যাল এন্টিটি হিসেবে কন্টিনিউ করতে চাচ্ছে। সেক্ষেত্রে আমরা বলে থাকি যে বি ইজ এ 100% ওন সাবসিডিয়ারি বাই এ। সো এই ডিসকাশনগুলো আমরা করেছি। এর বাইরে আরো একটি আপনাদের কোশ্চেনে আমি আরেকটা জিনিস বলেছিলাম, সেটি হচ্ছে যে আসলে অ্যাকুইজিশন ছাড়াও একটা মার্জার হতে পারে যখন দুটি কোম্পানি তারা নিজেরাই ডিসাইড করলো যে আমরা এ অথবা বি দুটিকে বাদ দিয়ে দুজন মিলে একটা সিতে যাব, অথবা এ কোম্পানিতে এসে বি কোম্পানির
শেয়ার হোল্ডিং ঢুকবে, সেক্ষেত্রেও কিন্তু আমরা মার্জার করতে পারি। যে ক্ষেত্রে যদি এমন হয় যে এখানে এ কোম্পানি হচ্ছে বেসিক্যালি ট্রান্সফারি এবং বি হচ্ছে ট্রান্সফারার হবে। সো এই বিষয়গুলো আমরা আলাপ করেছি। আর আরো কয়েকটি ইন্টারেস্টিং পয়েন্ট আপনার সাথে আলাপ করেছি, সেটি হচ্ছে যে আমরা মার্জারের ক্ষেত্রে দেখি হরাইজন্টাল মার্জার বলে একটা টার্ম আছে। হোয়াট ইজ হরাইজন্টাল মার্জার? যেমন যে দুটি উদাহরণ আমরা দিলাম, বোথ আর বেসিক্যালি এক্সাম্পল অফ হরাইজন্টাল মার্জার, বিকজ রবি হচ্ছে টেলকো ইন্ডাস্ট্রিতে ছিল, এয়ারটেল টেলকো ইন্ডাস্ট্রি ছিল, দুটো কোম্পানি যখন মার্জ করেছে ইট উইল বি ট্রিটেড অ্যাজ হরাইজন্টাল মার্জার বা হরাইজন্টাল অ্যামালগামেশন। সিমিলারলি আমরা যখন দেখি যে হোলসিম কে কিনে নিচ্ছে হচ্ছে লাফার্স, তখনও কিন্তু আমরা এটাকে হরাইজন্টাল বলবো। বাট ভার্টিক্যাল কখন হবে? লেটস সে আমি আপনাদেরকে উদাহরণ দিয়েছিলাম যে একটি কোম্পানি সুতা তৈরি করে, তুলার থেকে সুতা তৈরি করে, তাকে আমরা বলি হচ্ছে স্পিনিং। আবার এই স্পিনিং এর সুতা ইউজ করে আরেকটা কোম্পানি তৈরি করে হচ্ছে লেটস সে কাপড় তৈরি করে, টেক্সটাইল। হ্যাঁ, এবং ওই টেক্সটাইলের তৈরি কাপড় থেকে আরেকটা কোম্পানি যেটা হচ্ছে তৈরি পোশাক তৈরি করে, তাকে গার্মেন্টস বলা হয়। এখন একজন তৈরি করলো হচ্ছে সুতা, আরেকজন তৈরি করলো কাপড়, আরেকজন হচ্ছে রেডিমেড কাপড় ইউজ করে সে রেডি গার্মেন্টস তৈরি করলো। এখন এই এ বি সি তিনটা কোম্পানি এক হতে পারে, অথবা এ আর বি হতে পারে, অথবা বি আর সি হতে পারে। এ ধরনের মার্জারের ক্ষেত্রে আমরা বলে থাকি ভার্টিক্যাল মার্জার, দ্যাট ইজ বিভিন্ন লেয়ারে আছে, এক লেয়ারে নেই। এর বাইরে আরো এক ধরনের মার্জার, এটি যদিও একদম কনক্লুসিভ কোনো প্রুফ নাই যে সংজ্ঞা, আমরা আলোচনার ক্ষেত্রে বলছি। লেটস সে একটি এফএমসিজি কোম্পানি যারা ফুড প্রোডাক্ট তৈরি করে, তারা যদি হঠাৎ করে ইলেকট্রনিক্স একটা কোম্পানিকে অ্যাকুইজিশন করলো, অথবা একটি কোম্পানি হয়তো সে বিজনেস করছে ইলেকট্রিক প্রোডাক্টের, সে কিন্তু আর একটা এন্টারটেইনমেন্ট, যেমন ধরেন আমরা কনকর্ডে দেখেছি, কনকর্ডে একটা আছে, আমরা রিয়েল এস্টেটের বাইরেও আর একটা ডিভিশন আছে যেটাকে হচ্ছে কনকর্ড এন্টারটেইনমেন্ট, মানে হচ্ছে আমাদের ওটাকে কি বলে, হেরিটেজ পার্ক এবং হচ্ছে ফ্যান্টাসি কিংডম। সো সে বিজনেস করছে এফএমসিজি কোম্পানি, অ্যাকুইজিশন করলো একটা এন্টারটেইনমেন্ট কোম্পানি। সো এই ধরনের মিসম্যাচ হওয়া কোম্পানিকে আমরা সাধারণত কংগ্লোমারেট বলি। কংগ্লোমারেট কথার অর্থ হচ্ছে যে একটা, আমরা গ্রুপকেও কিন্তু অনেক সময় কংগ্লোমারেট বলে থাকি, যার ডিফারেন্ট বিজনেস আছে। সে হয়তো জাহাজ তৈরি করছে, সে হয়তো ফুড প্রোডাক্ট তৈরি করছে, সে হয়তো ইলেকট্রনিক্স প্রোডাক্ট যেমন টিভি ফ্রিজ তৈরি করছে, সে হয়তো ইলেকট্রিক প্রোডাক্ট ফ্যান তৈরি করছে, লাইট তৈরি করছে। সেই কোম্পানি হয়তো আবার গ্যাসের এক্সপ্লোরেশন করছে, মানে ন্যাচারাল রিসোর্সের বিজনেস করছে। সেই কোম্পানি হয়তো আবার আইটি ফার্ম আছে। সো একটা বিজনেস হাউসে যখন ডিফারেন্ট ধরনের বিজনেস থাকে, তখন আমরা এটাকে কংগ্লোমারেট কোম্পানি বলে থাকি। দ্যাট ওয়াজ এ বেসিক্যালি জেনারেল ডিসকাশন। বাট এখন হচ্ছে কোম্পানি আইন অনুযায়ী এবং আদার লজ অনুযায়ী এভাবে কিভাবে করতে হবে। আমরা একটা আলাপ করেছিলাম যে অনেক ক্ষেত্রে অ্যাকুইজিশন হয় ইন দ্য ইন্টেনশন অফ মার্জার, হয়তো কোর্ট বা অন্য অন্য অথরিটি পারমিশনের অভাবে একটা সাবসিডিয়ারি এবং হচ্ছে প্যারেন্ট রিলেশনশিপ মেনটেন করতে হয়, কারণ মার্জার করার জন্য আবার কিছু পারমিশন প্রয়োজন হয়। তো আমরা যদি প্রসেসগুলো ধারাবাহিকভাবে আলাপ করি বা আলোচনা করি, প্রথমে যেটা আসে যে ধরে নিচ্ছি দুটি কোম্পানি যখন মার্জার অথবা অ্যামালগামেশন করতে চাচ্ছেন, তখন দুটি কোম্পানির বোর্ডের একটা রেজলিউশন করতে হবে যারা এটি করতে চাচ্ছেন, এবং এই দুটি কোম্পানির বোর্ড রেজলিউশনের মাধ্যমে আদালতে প্রাইমারি একটা পিটিশন সাবমিট করতে হবে। কোশ্চেন হচ্ছে, দুটি কোম্পানি আলাদা আলাদাভাবে কোর্টে পিটিশন সাবমিট করতে পারে, অথবা একটি কোম্পানি যদি অ্যাপ্লাই করে অন্য কোম্পানিটিকে পার্টি হিসেবে অন্তর্ভুক্তি করেও সম্ভব। তো কোর্ট যখন এই পিটিশনটা পায় এবং প্রাইমারি একটা শুনানি হয় দুটি কোম্পানির, এবং এক্ষেত্রে সাধারণত আমরা আগেও বলেছি যে বোর্ডের কোনো ডিরেক্টর বা মেম্বার সরাসরি এখানে অংশগ্রহণ করতে পারে, অথবা বোর্ড তার বোর্ড রেজলিউশনের মাধ্যমে কোম্পানির কোনো কম্পিটেন্ট অথরিটিকে এটা কি দায়িত্ব দিতে হবে। সাধারণত আমরা দেখে থাকি যে মোস্ট অফ দ্য কেসে যে সিএফও অথবা কোম্পানি সেক্রেটারি, মোস্ট অফ দ্য কেসে কোম্পানি সেক্রেটারিকে অথরাইজ করা থাকে টু সাবমিট দিস পিটিশন টু কোর্ট, এবং প্রাইমারি শুনানির জন্য কোম্পানি সেক্রেটারি অংশগ্রহণ করে থাকেন। তো এখানে আমরা যে কোম্পানিটি
অ্যাকুইজিশন করছেন বা মার্জারের মেইন অংশগ্রহণকারী তাকে আমরা বলছি হচ্ছে ট্রান্সফারি, যার 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 যেখানে যে কোম্পানির শেয়ার ট্রান্সফারার কোম্পানির শেয়ার পাবেন। সো এই যে কোর্টে আমরা পিটিশন অ্যাপ্লাই করলাম, কোর্ট প্রাইমারি শুনানির পর বলতে পারে যে দু ধরনের মিটিং এর জন্য আদেশ প্রদান করতে পারেন। প্রথম হচ্ছে বলা হয় জেনারেল মেম্বারদের মিটিং, যেটা আমরা ইজিএম করে থাকি। আরেকটা হচ্ছে ক্রেডিটরদের মিটিং, পাওনাদারদের মিটিং। সো এই দুটি মিটিং করার জন্য দুটি সেপারেট নোটিশ আদালতের নির্দিষ্ট পত্রিকায় প্রকাশের আদেশ প্রদান করে থাকে। লেটস সে আদালত বলে দিল যে জেনারেল শেয়ার হোল্ডারদের মিটিং এর জন্য ওয়াইডলি সার্কুলেট পত্রিকা প্রথম আলোতে সার্কুলার দিয়ে দেন, এবং পাওনাদারদের জন্য প্রথম আলো হতে পারে অথবা ডেইলি স্টার অথবা ফাইন্যান্সিয়াল এক্সপ্রেস, এ ধরনের একাধিক পত্রিকাও হতে পারে। বাংলা এবং ইংরেজিতে সাধারণত কোর্ট পারমিশন দিয়ে থাকে, এখানে সার্কুলার দেওয়া হয়। এরপরে এই যে নোটিশটা প্রকাশ করা হলো, এই নোটিশের উল্লিখিত ডেটে ইজিএম অনুষ্ঠিত হবে এবং পাওনাদারদের মিটিংটাও ওই একই উল্লিখিত ডেটে অনুষ্ঠিত হতে হবে। তবে এখানে একটি বিষয় উল্লেখযোগ্য, সেটি হচ্ছে আদালত যদি বিবেচনা করেন যে পাওনাদারদের এই মিটিংটি আসলে করার প্রয়োজন নেই, বিকজ পাওনাদারদের স্বার্থের সাথে সাংঘর্ষিক বা পাওনাদারদের স্বার্থের পরিপন্থী কোনো রকম কোনো কিছু এই মার্জার অথবা অ্যামালগামেশন স্কিমে নাই, সেক্ষেত্রে আদালত শুধুমাত্র ইজিএম করবার জন্য, দ্যাট ইজ জেনারেল শেয়ার হোল্ডারদের মিটিং এর জন্য আদেশ প্রদান করতে পারে। সাধারণত ইজিএমটা ম্যান্ডেটরি, কিন্তু পাওনাদারদের মিটিংটা অনেক ক্ষেত্রে ম্যান্ডেটরি নাও হতে পারে। এবার আমরা আসি, স্বাভাবিকভাবেই 21 দিনের একটি নোটিশ থাকবে এই মিটিংটার, এবং ওই মিটিং এর এজেন্ডাতে অবশ্যই, নোটিশে অবশ্যই ওই মিটিং এর এজেন্ডা উল্লেখ করতে হবে, মিটিং এর ডেট, প্লেস, টাইম উল্লেখ করতে হবে, এবং এখানে শেয়ার হোল্ডাররা নিজে এসে এই মিটিং এ অংশগ্রহণ করতে পারবেন এবং এই মার্জারের পক্ষে বিপক্ষে ভোট প্রদান করতে পারেন। যদি কোনো শেয়ার হোল্ডার নিজে উপস্থিত থাকতে না পারেন, তাহলে উনি চাইলে প্রক্সি নিয়োগ করতে পারেন এবং শেয়ার হোল্ডারদের পক্ষে এসে প্রক্সি ভোট প্রদান করতে পারেন। এবং অনেক ক্ষেত্রে দেখা যায় কোনো একটি কারণে হয়তো প্রক্সি নিয়োগ করা হলো, কিন্তু শেয়ার হোল্ডার আবার ওই দিনে, লেটস সে কোনো একজন শেয়ার হোল্ডার হয়তো দেশের বাইরে কোনো ট্যুরে গিয়েছেন, উনি একজন প্রক্সি নিয়োগ করে দিয়েছেন, তো উনি আসার পরে চাইলে প্রক্সি ক্যান্সেল করতে পারেন, এটা কোম্পানি বরাবর আবেদনের মাধ্যমে। অথবা যদি শেয়ার হোল্ডার ওই মিটিং এ সরাসরি নিজে উপস্থিত হয়, তাহলে ওই প্রক্সি যদি উপস্থিত হয়, প্রক্সিকে বিবেচনা করা হবে না, শেয়ার হোল্ডারের প্রক্সির যে আবেদন অটোমেটিক ভাবে ক্যান্সেল হয়েছে বলে বিবেচনা করা হবে। আচ্ছা, এরপরে তাহলে আমরা একটা মিটিং ম্যান্ডেটরি সাধারণ শেয়ার হোল্ডারদের, আর পাওনাদারদের মিটিং হতে পারে নাও হতে পারে। ধরলাম দুটি মিটিং এ যদি হয়ে থাকে, তাহলে এই মিটিং এর একটা মিটিং মিনিটস অর্থাৎ কার্য বিবরণী অবশ্যই থাকবে, সেটি অবশ্যই সাইন সিল হতে হবে, এবং সেটি আসলে এভিডেভিট অর্থাৎ হলফনামা, দ্যাট ইজ হচ্ছে আমরা এভিডেভিট বুঝি যে কিভাবে সত্যায়িত করতে হয়, এই এভিডেভিটের মাধ্যমে কোর্টে উপস্থাপন করতে হবে এবং কোর্ট এখানে আদেশ প্রদান করবেন। তবে এক্ষেত্রে একটি জিনিস উল্লেখযোগ্য, সেটা হচ্ছে ট্রান্সফারি কোম্পানির নিকট ট্রান্সফারার কোম্পানির সমস্ত লাইবিলিটি হস্তান্তর হয়। ধরলাম যেখানে কোম্পানি এ, আমি যে উদাহরণটা দিয়েছিলাম সেই উদাহরণে আমরা দেখিয়েছিলাম যেখানে যখন কোম্পানি এ হচ্ছে বেসিক্যালি ইজ এ ট্রান্সফারি এবং ট্রান্সফারার হচ্ছে বি, অর্থাৎ বির শেয়ার হোল্ডাররা এখন নতুন কোম্পানির এর শেয়ার হোল্ডার হবেন। এবং এক্ষেত্রে স্কিম কত হবে, এটা কি 20 শেয়ার হোল্ডাররা কি এর আগে যে একটা শেয়ার ছিল একটা 1:1 পাবে, নাকি 2:1 পাবে, নাকি 3:1 পাবে, এটিও কিন্তু একটি স্কিম। এবং এই স্কিমটি কিন্তু আদালতে করার আগে একজন প্রফেশনালদেরকে সেট আপ করতে হয়, যে চার্টার্ড অ্যাকাউন্টেন্ট এই ধরনের একটা ফার্মের মাধ্যমে এই অ্যামালগামেশন স্কিমটি প্রফেশনালদের এনগেজ করতে হয়, এবং আদালত সাধারণত দেখে থাকে যে অ্যামালগামেশন স্কিমটা অ্যাপ্রোপ্রিয়েট আছে কিনা। সো এই ধরনের অ্যামালগামেশন স্কিমে যদি কোনো রকম কোনো আপত্তি না থাকে, তাহলে আদালত সাধারণত শুনানির পরে এবং যদি কোনো অ্যাগ্রিভ বা সংক্ষুব্ধ কোনো যদি শেয়ার হোল্ডার থাকেন অথবা যদি কোনো পাওনাদার থাকেন, তাহলে আদালতে কিন্তু এসে তার আপত্তি উপস্থাপন করতে পারেন এবং আদালত এই সমস্ত
জিনিস বিবেচনা করে এবং যদি আপত্তি কেউ না করে থাকে তাহলে তো সরাসরি অনুমোদন প্রদান করবেন, অথবা আপত্তি থাকলে সেটিকে প্রপার হিয়ারিং অর্থাৎ শুনানির পরে আদালত আদেশ প্রদান করে থাকবেন, অর্থাৎ পারমিশন দিবেন যে এই দুটি কোম্পানি মার্জ বা অ্যামালগামেশন করা যাবে। এখন আদালত সাধারণত এই ধরনের অনুমোদনের সময় একটি বিষয় উল্লেখ করে থাকেন, সাধারণত কোনো যেটাকে আমরা বলি হচ্ছে যেটি নন প্রফিট কোনো অর্গানাইজেশন, যেটিকে আমরা বলি চ্যারিটেবল কোনো অর্গানাইজেশনে হয়তো কোনো দান করার ক্ষেত্রে এটা আদেশ প্রদান করতে পারে। লেটস সে আদালত এ কোম্পানি এবং বি কোম্পানির মার্জার বা অ্যামালগামেশন অনুমোদন করলো, সেক্ষেত্রে আদালত বলে দিল যে একটি চ্যারিটেবল প্রতিষ্ঠান যেমন কোয়ান্টাম ফাউন্ডেশন অথবা হচ্ছে আঞ্জুমানে মফিদুল ইসলাম এরকম কোন অর্গানাইজেশনের বরাবর 1 লাখ টাকার অনুদান প্রদান করতে হবে। সো দ্যাট ইজ এ প্রি কন্ডিশন, এটি সাধারণত আদালত করে থাকেন। এরপরে আদালতের যে আদেশটি আছে এর একটি সার্টিফাইড কপি কোম্পানির কম্পিটেন্ট অথরিটি কালেকশন করবেন, করে এই আদেশের সার্টিফাইড কপি আরজেসির রেজিস্ট্রার বরাবর সাবমিট করবেন এবং আরজেসির রেজিস্ট্রার চূড়ান্ত অনুমোদন প্রদান করবেন এবং সেই অনুযায়ী নতুন করে রিভাইজ মেমোরেন্ডাম এবং আর্টিকেল তৈরি হবে এবং এর মাধ্যমে ফাইনালি মার্জার বা অ্যাকুইজিশন অনুমোদন হয়েছে বলে বিবেচনা করা হবে। এবং সেক্ষেত্রে ট্রান্সফারার কোম্পানির সমস্ত শেয়ার হোল্ডাররা ট্রান্সফারি কোম্পানির শেয়ার পাবেন এবং সেটি স্কিম অনুযায়ী পাবেন, এবং ট্রান্সফারি কোম্পানির সমস্ত যারা লাইবিলিটি ছিল, যারা ক্রেডিটর ছিল, তারা তখন প্রাপ্তি হবে। এই আমার পিকচার অনুযায়ী যদি আমরা আলোচনা করি, যেখানে এ এবং বি বলেছিলাম, দ্যাট ইজ বি কোম্পানির সমস্ত শেয়ার হোল্ডার এখন নতুন করে এ কোম্পানির শেয়ার হোল্ডার হবেন এবং বি কোম্পানির সমস্ত পাওনাদাররা এ কোম্পানির নিকট পাওনাদার হিসেবে বিবেচিত হবেন। সিমিলারলি বি কোম্পানি যদি মার্কেটে কোনো ক্রেডিট থেকে থাকে, কোনো তার যদি কোনো দেনাদার অর্থাৎ অ্যাকাউন্ট রিসিভেবল থেকে থাকে, সেটিও এখন এই কোম্পানির অ্যাকাউন্ট রিসিভেবল হিসেবে বিবেচিত হবে। এবং এক্ষেত্রে কোনোভাবেই কোনো সংশ্লিষ্ট পার্টিকে আসলে এখানে মানে তারা যাতে করে তাদের ফাইন্যান্সিয়াল কোনো লস না হয়, এই জিনিসটি আদালত অবশ্যই বিবেচনা করবে। সো ডিয়ার পার্টিসিপেন্ট এবং আমাদের স্টুডেন্ট, আপনাদেরকে ধন্যবাদ জানাচ্ছি আমার এই অ্যামালগামেশন এবং মার্জারের যে আলোচনা ছিল এটা ধৈর্য সহকারে শোনার জন্য।